বুড়ো লোকটা পাগল হয়ে গেছে। 101 জন ছেলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। মনে হচ্ছে এই বুড়ো লোকটা তার নাতনিকে বিয়েই দিতে চায় না। 100 কি 500 জন ছেলের প্রস্তাবও ফিরিয়ে দিতে পারে। আর এই বুড়ো লোকটা সাধারণ কেউ নয়, উনি দেশের সবচেয়ে ধনী বুড়ো মানুষ, বাজাজ ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ বাজাজ। আর যখন উনি তার নাতনির বিয়ে দেবেন, তখন সারা দুনিয়া হতবাক হয়ে যাবে। ম্যাডাম, এবার আমি নন্দিনীর জন্য এমন প্রস্তাব এনেছি যেগুলো আপনি অবশ্যই পছন্দ করবেন। মুকেশ বাজাজ যেভাবে তার নাতনির জন্য আসা সবচেয়ে বড় বড় নামও প্রত্যাখ্যান করছিলেন, সবাই অধীর আগ্রহে জানতে চাইছিল তিনি আসলে কি চান। পাপাজি, এটা দেখুন। আমার নাতনির জন্য এমন ছেলেদের নিয়ে আসো, বেরিয়ে যাও। পাপাজি, আপনি কি চান আমার মেয়ে সারা জীবন অবিবাহিত থাকুক? এত প্রস্তাব আসছে, আপনি সবাইকে ফিরিয়ে দিচ্ছেন কেন? সমস্যা কি? এই ছেলেদের কেউই আমাদের নন্দিনীর যোগ্য নয়। যখন নন্দিনীর যোগ্য কোনো ছেলে পাওয়া যাবে, তখনই ওর বিয়ে হবে। আচ্ছা, যোগ্য নয়? ইয়াশ মালহোত্রা মালহোত্রা ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। তার আগের ছেলেটা আগামী মাসে ক্রিকেট টিমের ক্যাপ্টেন হতে যাচ্ছিল, আর তার আগের জন ছিল প্রধানমন্ত্রীর ভাতিজা। হাই গ্র্যান্ডপা। হ্যাঁ ডার্লিং। ডান। তাহলে কি হয়েছে? নন্দিনী হলো মুকেশ বাজাজের একমাত্র নাতনি। আমি ওর জন্য এমন একটা ছেলে খুঁজব যাকে দেখে সারা দুনিয়া অবাক হয়ে যাবে। জানি না কোন রাজ্যের কোন রাজপুত্র আপনি আমার মেয়ের জন্য খুঁজছেন। তোমার কোনো বুদ্ধি আছে নাকি নেই? নয় মালিক, কেউ কি সাদা জুতোর ওপর কালো পালিশ লাগায়? ক্ষমা করে দিন মালিক, মানুষ মাত্রই ভুল হয়, তাই না? তুমি ভুল করছো আর এখন আমার সঙ্গে। ছেড়ে দিন মালিক, ও তো বাচ্চা, মাফ করে দিন। এখন তুমি আমাকে শেখাবে কিভাবে ওর সঙ্গে কথা বলতে হয়? আমার সঙ্গে কথা বলার সময়সীমা মনে রেখো। তুমিও তো এই দোকানেই জুতো পালিশ করো, আর ওর জন্য এত মায়া লাগছে, তাই না? নাও, এবার এই জুতোটাও পরিষ্কার করো। যাও, পরিষ্কার করো। আমার মুখের দিকে কি তাকিয়ে আছো? ভেতরে যাও। মুকেশজি, আমি কিভাবে সাহায্য করতে পারি? শিবয়, আমি মুকেশ বাজাজ, শহরের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানি বাজাজ কনস্ট্রাকশনের মালিক। শিবয়, দয়া করে আমার নাতনি নন্দিনীকে বিয়ে করো। স্যার, কিন্তু আপনি এটা কেন করতে চান? আর আপনার নাতনি কেন আমার মতো একজন জুতো পালিশওয়ালাকে বিয়ে করবে? সবার সামনে আমি এসব বলতে পারবো না। দয়া করে আমার সঙ্গে আসো। শিবয়, আমি জানি তুমি আসলে কে, আর এটাও জানি তুমি কেন জুতো পালিশওয়ালার মতো জীবন কাটাও। কি? কিন্তু আপনি এসব বাকি সব কিছু এই কাগজে লেখা আছে। কিন্তু বিয়ের পর ডিভোর্সের জন্য এত জঘন্য শর্ত কেন? আর আপনি কেন এই বিয়ের ব্যবস্থা করতে চাইছেন? আর আপনি আমার সম্পর্কে সব জানেন কিভাবে? বিয়ের পর সবকিছু জানতে পারবে। নিজের গোপন রহস্য লুকানোর জন্য শিবাইকে এই বিয়েতে রাজি হতে হয়। মুকেশ বাজাজ যখন নন্দিনীর মা রেখাকে এই বিয়ের কথা জানান, তখন বাজাজ ম্যানশনে তোলপাড় শুরু হয়ে যায়। আমরা কোটি কোটি টাকার মালিক, আর আপনি আপনার নাতনির বিয়ে ঠিক করেছেন এক জুতো পালিশওয়ালার সঙ্গে। আমি যা করছি ভেবেচিন্তেই করছি। নন্দিনীর বিয়ে ওই জুতো পালিশওয়ালা সেবায়ের সঙ্গেই হবে, আর কারো সঙ্গে নয়। এই বিয়েটা খুব জরুরি। এই বিয়ের পর নন্দিনীর জীবন রাতারাতি বদলে যাবে। বদলাবে না, বরং নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি কেন বোঝেন না পাপাজি? ঠিক আছে, আপনি যদি কিছুই না করেন, তাহলে আমি আমার শাশুড়ির সঙ্গে কথা বলবো। শাশুড়িমা, শাশুড়িমা, দেখুন শ্বশুরমশাই কি বলছেন, দয়া করে ওনাকে বোঝান। এই বিয়েটা প্রয়োজনীয়। আমি নিজে আমার ব্যক্তিগত পুরোহিত দিয়ে ওদের কুণ্ডলি মিলিয়েছি। যে ছেলে নন্দিনীর জীবনে আসছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এই সম্পর্কটা স্বয়ং ভগবান ঠিক করে রেখেছেন। শাশুড়িমা, আপনি কি বলছেন?
কুণ্ডলিতে যা লেখা আছে সেটাই কি আমাদের মেনে নিতে হবে? ঠিক আছে, আপনিও যদি আমাকে সমর্থন না করেন তাহলে ঠিক আছে, আমি একাই আমার মেয়েকে এই বিয়ে থেকে বাঁচাবো। যদি কেউ আমাকে ওই শিবাইকে বিয়ে করতে বলে, আমি নিজের শিরা কেটে ফেলব। নন্দিনী, প্লিজ 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 থামো, এটা করো না, থামো থামো, দয়া করে কিছু করো না, ওই ছুরিটা ফেলে দাও। না মা, আমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি কি ওই শিবাইকে দেখেছো? গরিব, অশিক্ষিত, পুরনো ছেঁড়া কাপড় পরে থাকে, কে জানে আমাকে কোন বস্তিতে নিয়ে যাবে। এসব জানার পরও তোমরা চাও আমি ওকে বিয়ে করি? না না নন্দিনী, তোমাকে কোথাও যেতে হবে না। বিয়ের পর শিবাই এখানেই আমাদের সঙ্গে থাকবে। তোমাকে তোমার বিলাসিতা ছাড়তে হবে না। না, তবু আমি ওকে বিয়ে করব না। আর যদি দাদু জোর করেন তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। থামো থামো, 1 মিনিট, আমাকে বোঝাতে দাও। পাপাজি, আপনি কেন এসব করছেন? কেন নিজের নাতনির জীবন নিতে চাইছেন? আজই এই মুহূর্তে যদি এই সম্পর্ক না ভাঙেন, আমি আপনার বিরুদ্ধে কেস করব। ঠিক আছে, তাহলে আমিও কি কেস করব তোমার বিরুদ্ধে? নন্দিনীর বাবার মৃত্যুর আগে যে সত্যটা সামনে এসেছিল সেটা মনে আছে? যদি না চাও সেই সত্য আবার প্রকাশ পাক, তাহলে নিজে থেকেই এই বিয়েতে রাজি হও আর তোমার মেয়েকেও বোঝাও ওকে বিয়ে করতে। মুকেশ বাজাজের এই একটিমাত্র সতর্কবার্তায় রেখা এতটাই চুপ হয়ে গেল যে সে নন্দিনীকে নিয়ে সেখান থেকে চলে গেল। এসব কি জ্বলছে? সময় এলে আমি রেখাকে সব বলবো, আগে বিয়েটা হোক। এবার আর কেউ এই বিয়ে আটকাতে পারল না। বিয়ের আসল সত্য না জেনেই রেখা আর নন্দিনীকে রাজি হতে হলো। বিয়ের দিন এগিয়ে আসছিল, কিন্তু নন্দিনী এখনো একবারও শিবায়ের সঙ্গে দেখা করেনি। এই কথাটা শিবায়কে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আগামীকাল আমাদের বিয়ে, কিন্তু আমরা এখনো ঠিকভাবে কথাই বলিনি। সে আমার ফোন ধরে না, মেসেজের উত্তর দেয় না। মনে হয় নন্দিনী আমাকে একেবারেই মেনে নিতে চায় না। শুধু বিয়েটা হতে দাও, নন্দিনী তোমাকে মেনে নেবে। আপনি কি বোঝাতে চাইছেন? আপনি তো আমাকে বলেছিলেন নন্দিনী নিজের ইচ্ছেতেই বিয়ে করছে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ওকে জোর করছেন। জোর করলে কি হয়েছে? এটা আমার আর আমার নাতনির ব্যাপার, তুমি হস্তক্ষেপ করো না। মুকেশজি, হয়তো আপনি ভুলে যাচ্ছেন যে আমি আমার পরিবারের কারণে বাধ্য হয়েছি, কিন্তু আমি অসহায় নই। ও, এত অ্যাটিটিউড। ঠিক আছে, বিয়ে ভেঙে দাও, কিন্তু তখন আমি সবাইকে বলবো যে তুমি কোনো জুতো পালিশওয়ালা নও, আসলে তুমি অন্য কেউ। মুকেশ বাজাজ এমন এক জাল বুনেছিলেন যেখান থেকে কারও পালানোর উপায় ছিল না। আর পরের দিন অনিচ্ছা সত্ত্বেও বাজাজ পরিবারের একমাত্র নাতনি বিয়ে করল জুতো পালিশওয়ালা শিবাইকে। এবার দয়া করে বলুন, কেন আপনি আমাদের দুজনকে এই সম্পর্কে বেঁধে দিলেন? বলুন, আমার জীবন নষ্ট করে আপনি কি পেলেন? মা, আমি তোমার বিয়ে দিয়েছি কারণ দাদু, কি হচ্ছে এসব? দাদু, কি হচ্ছে? শিবয়, শিবয়, কিছু করো, কি হচ্ছে? দাদু উঠুন, প্লিজ উঠুন। নন্দিনী, তোমার দাদু আর নেই, কিন্তু তার মৃত্যুর ঠিক পরের দিন থেকেই শিবায়ের খারাপ দিন শুরু হয়ে গেল। নন্দিনী আর তার মা তাকে সব সময় অপমান করতে লাগলো। কখনো শিবায়কে বাসন মাজতে বাধ্য করা হলো, আবার কখনো মেঝে মোছানো হলো। একদিন নন্দিনীর কলেজের পুরনো বন্ধু রিয়া বাড়িতে এলো। বাড়ির জন্য কি নতুন কোনো কাজের লোক আমি রেখেছো? কাজের লোক নই, আমি নন্দিনীর স্বামী। কি? নন্দিনীর স্বামী? তুমি কি গোপনে বাড়ির কাজের লোককেই বিয়ে করেছো নন্দিনী? হ্যাঁ হ্যাঁ, খুব হাসির কথা। আমার ভাগ্য নিয়ে হাসা বন্ধ করো। এই গরিবটাকে ডিভোর্স দাও না কেন? দাদু এমন শর্ত দেখে গেছে যে আমি ওকে ডিভোর্স দিতে পারি না। ছাড়ো,
এমনিতেই এই দুর্ভাগ্য এসেছে, দাদুও চলে গেছে, আর কোম্পানির অবস্থা এত খারাপ যে বলতেও পারছি না। তুমি জানো আমার খুব তাড়াতাড়ি 5 কোটি টাকা দরকার। ও, তাহলে ইয়াশের সঙ্গে কথা বলছো না কেন? আমাদের কলেজের বন্ধু, এখন সে ইন্ডেস গ্রুপের মালিক। আর মনে আছে তো, কলেজ থেকেই ওর তোমার প্রতি আলাদা ফিলিং ছিল। ঠিকই। ইয়াশ আগেও ছোটখাটো ব্যাপারে নন্দিনীকে সাহায্য করেছিল। বিশেষ বিষয়টা ছিল নন্দিনী জানতো যে সাহায্যের আড়ালে ইয়াশ তার সঙ্গে ফ্লার্ট করত আর তার প্রতি খারাপ উদ্দেশ্য ছিল। তবুও নিজের ক্যারিয়ার এগোনোর জন্য সে সব উপেক্ষা করে ইয়াশের সাহায্য নিতে থাকত। যখন নন্দিনীর ইয়াশের সঙ্গে মিটিং ঠিক হলো, সেবাই গাড়ি চালিয়ে তাকে অফিসে নিয়ে গেল। হ্যালো নন্দিনী, দেরি হলে কেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। সরি, ট্রাফিকে আটকে গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, এসো। আচ্ছা, উনি কে? তোমার ড্রাইভার? আমি নন্দিনীর স্বামী শিবাই। ও, স্বামী। হাই, আমি দুঃখিত শিবাই, আসলে আমি জানতাম না। আচ্ছা, তুমি কি করো? তোমার ব্যবসা কি? আসলে আমার কোনো চাকরি নেই, আমি খুব একটা পড়াশোনা করিনি, তাই। এই গরিব লোকটা নন্দিনীর মতো মেয়ে পেয়ে গেল, বাহ। যাই হোক, আমার জন্য ভালোই হলো। এবার ওকে ফাঁদে ফেলতে শুধু একটু টাকা ছুড়ে দিলেই হবে। ও, এসব কিছুই না, নন্দিনীর জন্য এতটুকু তো আমি করতেই পারি। আচ্ছা, আমাদের কোম্পানিতে একটা ভ্যাকেন্সি আছে, তুমি কাজ করবে? চিন্তা করো না, তুমি নন্দিনীর স্বামী, আমি তোমাকে ভালো একটা চাকরি দেব। ও শিট, আমি খুব সরি নন্দিনী, আমার একটা জরুরি মিটিং আছে, আমাকে যেতে হবে। কাল তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে, বাই বাই। ওকে বলার কি দরকার ছিল যে তুমি আমার স্বামী, আর তুমি যে বেকার সেটাও বলে দিলে? এসব বললে, কিন্তু যখন ও তোমাকে চাকরির অফার দিল তখন কেন রাজি হলে না? আর কতদিন আমাকে বসিয়ে বসিয়ে তোমাকে খাওয়াতে হবে? নন্দিনী, যশের দৃষ্টিটা আমার ঠিক লাগছে না। সে তোমাকে টাকা দিচ্ছে কোম্পানি বাঁচানোর জন্য নয়, সে টাকা দিচ্ছে কারণ তার তোমার প্রতি খারাপ উদ্দেশ্য আছে। চুপ করো। কোম্পানি চালাতে কি লাগে তুমি কি জানো? অলস লোকের মতো অজুহাত দিও না। জানি না দাদু কি ভেবে তোমাকে আমার মাথায় চাপিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। নন্দিনী, দেখো, ব্যাপারটা এমন নয়। দেখো, আমার 5 কোটি টাকা দরকার, আর যদি সেটা না পাই তাহলে আমাকেও তোমার মতো বাসন মাজতে হবে, যেটা আমি করব না। তাই ইয়াশের চাকরির অফারটা মেনে নেওয়াই ভালো। জানো, যদি দাদুর শর্ত না থাকতো আমি অনেক আগেই তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। ঠিক আছে নন্দিনী, আমি তোমার কথায় রাজি। আমি এই চাকরিটা করব। ভালো। এটা শুনে নন্দিনী খুব খুশি হলো আর সঙ্গে সঙ্গে সেই ইয়াশকে ফোন করে শিবায়ের সিদ্ধান্ত জানিয়ে দিল। ঠিক আছে, কাল ওকে অফিসে নিয়ে এসো ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, বাই বাই। কি স্যার, আপনি নন্দিনীর গরিব স্বামীকে আমাদের কোম্পানিতে চাকরি দেবেন? তাহলে আমাদের সুনাম কি হবে? কি মনে করছো আমি কি রাস্তা থেকে যাকে তাকে তুলে এনে কোম্পানিতে রাখব? কোম্পানি কি কোনো দাতব্য সংস্থা? আচ্ছা, আমাদের কোম্পানিতে টয়লেট পরিষ্কার করার লোক দরকার আছে, তাই না? বুঝে গেছি স্যার। পরের সকালে নন্দিনী শিবাইকে ইয়াশের অফিসে নিয়ে গেল। পুরো পথ জুড়ে নন্দিনী শিবাইকে বোঝাতে থাকলো ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হবে। ওকে ওকে স্যার। হাই। হাই নন্দিনী, হাউ আর ইউ? আই এম গুড। কাম ইন, সিট ডাউন, কাম হিয়ার। এই ওয়েট, মেনুকা লিসেন। ইয়েস স্যার। শিবাইকে বাইরে নিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করাও। ফাইন। আর শোনো, বাইরে গিয়ে সবাইকে বলে দিও যেন আমাকে ডিস্টার্ব না করে। নন্দিনীর সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে, বুঝেছো? এসব দেখে শিবাই বিরক্ত হচ্ছিল, কিন্তু নন্দিনীর জন্য সে চুপ করে রইল। নাও,
এখানে নিজের ডিটেলস ভরো আর এখানে সাইন করো। ম্যাম, আমি এখানে কোথায় সাইন করব? তুমি কি অশিক্ষিত? দেখতে পাও না এখানে সাইন করতে হবে। শিবাই যখন ফর্মে নিজের তথ্য লিখছিল ঠিক তখনই ম্যানেজার দৌড়ে ইয়াশের কেবিনে ঢুকল। ইয়েস স্যার, দীনেশ স্যার এসে গেছেন। ইয়াশের কাকা দীনেশ ছিলেন একজন প্রাক্তন আর্মি অফিসার এবং এখন উজ্জয়নের অন্যতম বড় ব্যবসায়ী। ইয়াশ তার সঙ্গেই কাজ করত এবং তার টাকাতেই চলত। নন্দিনী, আমাদের যেতে হবে, চলো। ম্যানার্স, তুমি কি অন্ধ? স্যার, আমি সরি, আমি শুধু একটা ঠিকানা জিজ্ঞেস করতে এসেছিলাম, আমি চলে যাচ্ছি। দীনেশ যেন তাকে চিনে না ফেলেন তাই শিবাই তাড়াতাড়ি বেরিয়ে গেল। ঠিক তখনই দীনেশজির চোখ পড়ল সেখানে পড়ে থাকা একটি কলমে। কলমে খোদাই করা এস দেখেই তার পায়ের নিচের মাটি সরে গেল। এই কলমটা, এটা কি ওই লোকটার? মিস্টার শিবাই, 3 বছর ধরে কোথায় ছিলেন আপনি? আমাদের কোম্পানি কিনতে এসেছেন নাকি? কি কোম্পানি কিনবে? ওই লোকটাকে দেখতে এমন লাগে যে সে একটা সামোসাও কিনতে পারবে। আসলে সে আমার বন্ধু নন্দিনীর স্বামী। ওর কোনো কাজ নেই, তাই আমি ভেবেছিলাম ওকে একটু কাজ দিই। আপনি ওকে বকেছেন, তাইও চলে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো ইয়াশ? এই কলমটা দেখো, এই চিহ্নটা দেখো। এই চিহ্ন শুধু তাদেরই হয় যারা... কথা বলতে বলতেই দীনেশজি থেমে গেলেন, কিন্তু এসব শুনে ইয়াশের অবস্থাও খারাপ হয়ে গেল। জীবনে প্রথমবার সে তার কাকার মুখে এমন ভয় দেখল। স্যার, আপনি কাকে নিয়ে কথা বলছেন? শিবাই সম্পর্কে আপনি কি ভাবছেন? ম্যাডাম, আপনি সত্যিই জানেন না আপনার স্বামীকে? আমি জানি না আপনাকে এটা বলা উচিত কিনা। এর মানে শিবায় স্যার উজ্জয়নে আছেন। বড় কিছু ঘটতে চলেছে। আমাকে আমার টিমকে অ্যালার্ট করতে হবে। ম্যাডাম, এই নিন শিবায় স্যারের কলম। দীনেশজির কথা শুনে নন্দিনী ভয়ে কেঁপে উঠল। এসবের মানে কি? এই শিবাই আসলে কে? দীনেশ কাকা একজন আর্মি ম্যান, তবু কেন সে তাকে এত ভয় পাচ্ছে? আতঙ্কিত নন্দিনী বাড়ি ফিরে রেগে গিয়ে বলল, শিবে, তুমি কে? আমি তোমার স্বামী, শিবাই মহাদেব। বাজে কথা বন্ধ করো। এই কলমটা আর এর উপর এই চিহ্ন, এর মানে কি? তুমি চলে যাওয়ার পর এই কলমটা দেখে দীনেশজি ঘামে ভিজে গিয়েছিলেন। তুমি কে বলো? এই কলমটা ওই মাঙ্কি ব্র্যান্ড ডান্সম্যানের সঙ্গে ফ্রিতে এসেছিল। আজই প্রথম ব্যবহার করেছি। হতে পারে দীনেশজি এই চিহ্নটা অন্য কিছুর সঙ্গে ভুল বুঝেছেন। না হলে বলো তো নন্দিনী, কলমটা যদি এতই গুরুত্বপূর্ণ হতো তাহলে কি আমি ওটা সেখানে ফেলে আসতাম? ঠিক তখনই নন্দিনীর একটা ফোন এলো আর সে চলে গেল। পরের সন্ধ্যায় ছিল নন্দিনীর কলেজ রিইউনিয়ন পার্টি। নন্দিনী, তুমি আজ খুব সুন্দর লাগছো, কিন্তু এত তাড়াহুড়ো ছিল যে গয়না পরতে ভুলে গেলে। ও সরি, ভুলেই গিয়েছিলাম। তোমার স্বামী তো তোমাকে চপ্পলে কিনে দিতে পারে না, হার তো দূরের কথা। যাই হোক, দেখো, আমার স্বামী গত রাতে আমাকে 3 কোটি টাকার নেকলেস গিফট করেছে। গত কয়েকদিন ধরে তার কোম্পানি বড় ক্ষতির মুখে পড়েছিল আর সে একজন ইনভেস্টর খুঁজছিল। কলেজে যে ধনী সহপাঠী দেব তার সঙ্গে ফ্লার্ট করত, সেও এই পার্টিতে এসেছিল। নন্দিনী ভাবল, দেবকে দিয়ে কোম্পানিতে ইনভেস্ট করানো যায় না কেন? হাই দেব। ঠিক তখনই শিবাই একটা ফুলের তোড়া নিয়ে সেখানে এলো। ক্লাবের ভিড়ের মধ্যে শিবায়ের চোখ নন্দিনীকে খুঁজছিল। এক কোণে নন্দিনীকে ওয়াইন খেতে দেখে সে সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে গেল। শিবাইকে দেখেই নন্দিনী রেগে গেল। তুমি এখানে কি করছো? আর এগুলো কি নোংরা কাপড় পরেছো? চপ্পল পরে এসেছো? হোটেল তোমাকে ঢুকতে দিল কিভাবে? তুমি এইটা বাড়িতে ভুলে গিয়েছিলে, সেটা দিতে এসেছি।
আর এই ফুলের তোড়া এসব কি? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আজ আমাদের 3য় বিবাহ বার্ষিকী, তাই আজ আমি নিজের সম্পর্কে তোমাকে কিছু বলতে এসেছি। সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ এখন শিবায়, দেব আর নন্দিনীর দিকে তাকিয়েছিল। লেটস ডান্স। নন্দিনী, একবার আমার কথা শোনো, আমি তোমাকে পুরো সত্য যা বলবো। এই ফুলগুলো দেখছো? আমার জীবনে তোমার মূল্য ঠিক এরকমই। এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নন্দিনী, আমার সঙ্গে চলো। হেই, এত হইচই কেন মান? নন্দিনী, বেবি রিল্যাক্স। তোমার স্বামী কোনো কাজের না, আমি আছি। বলো কত টাকা চাই? 1 কোটি, 2 কোটি, না 10 কোটি? দেব, তুমি কি আমাকে সাহায্য করবে? অফকোর্স করব। তুমি তো আমার বন্ধু। কিন্তু একটা শর্ত আছে, 2 কোটির জন্য সারা সন্ধে আমার কোলে বসে থাকতে হবে, আর 10 কোটির জন্য 1 রাত আমাকে দিতে হবে। বলো, রাজি? তুমি কি করছো? তুমি কি পাগল? এই বেচারা লোকটা আমাকে সাহায্য করছিল। এক্ষুনি ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইবো? নন্দিনী, আমার চপ্পল ওর কাছে ক্ষমা চাইবে না। তুমি আমার সঙ্গে চলো। এখানে শিবায় মাহেশ্বরীকে। আমি শিবায় মাহেশ্বরী। আর যদি মরতে না চাও তাহলে তোমার গুন্ডাগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এই ছেলে মানুষই খেলা বন্ধ করো। একজন নয়, তোমরা সবাই একসঙ্গে এসো। মহাকালের কসম, আজ কেউ নিজের পায়ে হেঁটে ফিরে যাবে না। হেডশট! কি ধরনের স্কোয়াড পাঠিয়েছো? সব ম্যাচস্টিকের মতো পড়ে আছে। কি? ওরাই তো আমার সবচেয়ে ভয়ঙ্কর লোক ছিল। আমি নিজেই ওখানে যাচ্ছি। কি হেডশট? ও মাই গড, ও তো আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় গ্যাংস্টার। যার উপর ওর চোখ পড়ে তার দিন শেষ। আর একটু অপেক্ষা করো, ওর শেষ খুব কাছেই। কিছুক্ষণের মধ্যেই পার্টির বাইরে 10টা জিপ এসে দাঁড়ালো। ভেতরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর শ্বাস আটকে গেল। হেডশট ক্লাবে ঢুকল। দেব চোখ দিয়ে শিবাইতে দেখিয়ে দিল। সঙ্গে সঙ্গে হেডশট বন্দুক বের করে শিবায়ের দিকে তাক করল। নড়বে না, আমার নাম হেডশট, আর আজ পর্যন্ত আমার নিশানা কখনো মিস হয়নি। তোমরা সবাই পার্টি এনজয় করো। আমি এই লোকটাকে আমার ঘাঁটিতে নিয়ে গিয়ে শেষ করে দেব, আর যদি আমি ওর শরীরের একটাও হাড় না ভাঙি তাহলে বলবে। কিছুক্ষণ আগেও যে শিবাই গুন্ডাদের সঙ্গে লড়ছিল সে সেখানেই জমে গেল। হেডশটের লোকেরা শিবাইকে ধরে নিয়ে গেল। নন্দিনী আর দেবও তাদের পেছনে গেল। হেডশটের গাড়ির ডিকিতে শিবাইকে বেঁধে রাখা হলো। গাড়ি একটা নির্জন জঙ্গলের মাঝখানে পৌঁছালো। ডিকি খুলতেই সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শিবাই সেখানে নেই। এটা কিভাবে সম্ভব? গাড়ি তো কোথাও থামেনি। বাঁধা মানুষ চলন্ত গাড়ি থেকে পালালো কিভাবে? ঠিক তখনই হেডশটের চোখ পড়ল সেখানে পড়ে থাকা একটা কলম। সেটা দেখেই তার মুখ সাদা হয়ে গেল।
এই কলমটা, এটা কি ওর? হ্যাঁ, ওই ভিখারি এই কলম দিয়ে কাগজে সাইন করে। তোমরা জানোই না তোমরা কি করে ফেলেছ। তোমরা আমাকে মেরে ফেলেছ। আমার পুরো ব্যবসা শেষ হয়ে যাবে। যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি কোথাও লুকিয়ে পড়ো, কারণ এখন তোমরাও আর বাঁচবে না। আমি তোমাকে ভয়ানকভাবে ভুল বুঝেছি। সত্যি বলতে আমি তোমার উপর অনেক নিষ্ঠুরতা করেছি, তাই আজ আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। এমন একটা সারপ্রাইজ যা তুমি কোনোদিন ভুলবে না। তুমি হয়তো জানো না, এই দুনিয়ায় এমন কোনো বই লেখা হয়নি যেখানে আমাকে মারার কোনো উপায় আছে। তুমি তো এও জানো না আমি কে। নন্দিনী নিজের স্বামীকেই কেন মারতে চায়? আর শিবায় কিভাবে বুঝে ফেলল নন্দিনীর পরিকল্পনা? শিবায়ের সত্য জানতে শুনে যান শিবায়। শিবায়, শিবায় কোথায় মরল? শিবায়, মাম 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 গত রাত থেকেও নিখোঁজ, ফোনটাও সুইচড অফ। ওকে বাড়ি আসতে দে, আজ আমি ওকে হাঁটু গেড়ে পুরো বাড়ির বাথরুম পরিষ্কার করাবো, দেখে নিস। আপনি যে নম্বরে কল করেছেন ফোনটাও লাগছে না। মাম, আজ আমার জীবনের সবচেয়ে বড় ডিল, আর সেই ডিলটা তখনই সম্পন্ন হবে যখন সেবাই ডকুমেন্টগুলোতে সাইন করবে। ও যদি সাইন না করে সব শেষ হয়ে যাবে। নন্দিনীর দাদু মুকেশ বাজাজ মারা যাওয়ার আগে তার কোম্পানির পাওয়ার অফ অ্যাটর্নি শিবায়ের নামে করে গিয়েছিলেন, যার কারণে কোম্পানির প্রতিটি সিদ্ধান্তের জন্য শিবায়ের সিগনেচার দরকার ছিল। তামাম, আমি ওই শিবাইকে সরানোর একটা প্ল্যানও করে ফেলেছি। কিসের প্ল্যান? এই 5টা ফাইল যেখানে শিবাইকে সাইন করতে হবে, ওগুলোর মধ্যে আমি ডিভোর্সের পেপারসও রেখে দিয়েছি। শিবাই টেরই পাবে না, কোটি টাকার ডিলে সাইন করতে গিয়ে ডিভোর্স পেপারেও সাইন করে ফেলবে। কিন্তু ওই অকর্মা কোথায় গেল? শিবাই আন্ডারওয়ার্ল্ডে বন্দী ছিল এবং বসেছিল হেডশটের সামনে। আন্ডারওয়ার্ল্ডের নির্মম ডিলার, যার বহু কোটি টাকার ড্রাগ সিন্ডিকেট শিবাই ধ্বংস করে দিয়েছিল। হেডশটের চোখে ছিল ঘৃণা, আর শিবাইয়ের মুখে শুধু প্রতীক্ষা। আমার গোপন আস্থানাগুলোর খবর পুলিশকে দিয়ে তুই ঠিক করিসনি শিবায়। কি ভেবেছিলি আমাকে বিশ্বাসঘাতকতা করে বেঁচে যাবি? ভুল লোকের সঙ্গে লাগতে এসেছিস শিবায় মহেশ্বরী। আজ তোকে এমন ভাঙবো যে তুই মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি, আর সেটাও হবে আমার পায়ে লুটিয়ে। তুই ক্ষমা চাইবি, আর সেটাও নাক ঘষে আমার জুতোর সামনে। আর একটু অপেক্ষা কর, সব জানতে পারবি। ওকে উল্টো ঝুলিয়ে দাও। জানিস কেন মহাকালকে বিনাশকারী বলা হয়? যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তখন মহাকালের তাণ্ডব সবকিছু ধ্বংস করে নতুন শুরুর সূচনা করে। আর এখন দুনিয়া দেখবে শিবায়ের তাণ্ডব। ওর সব কাপড় খুলে দাও। হেডশটের গুন্ডারা এগিয়ে এলো শিবায়ের শরীরের বাকি কাপড়গুলো খুলে নিতে। জয় মহাকাল! আর হঠাৎ গোডাউনের পরিবেশ বদলে গেল। বস, এই সাপটা কোথা থেকে এল? তারপর ডামরুর শব্দ বদলে যেতে লাগলো হেলিকপ্টারের প্রচণ্ড গর্জনে। কি হচ্ছে স্যার? বলেছিলাম না একটু অপেক্ষা করতে। ক্যাপ্টেন সরতাজ, ব্ল্যাক ক্যাট কমান্ডোসের লিডার, শিবাইকে বাঁধা অবস্থায় রক্তে ভিজে যেতে দেখে তার চোখ আগুনে জ্বলে উঠল। তোরা কি করেছিস হারামজাদা? হ্যাঁ, তোরা জানিস না উনি কে? কিন্তু হেডশটের ঔদ্ধত্য বেশিক্ষণ টিকতে পারল না।
আর এরপর সারতাজ যা বলল তা শুনে হেডশট হতবাক হয়ে গেল। কিন্তু শিবাইকে কিছু বলার আগেই শিবাই সেখান থেকে চলে গিয়েছিল। আরে হারামখোর, গত রাত থেকে নিখোঁজ হয়েছিলি যাতে বাড়ির কাজ না করতে হয়, তাই না? ভালো করে কান খাড়া করে শুনে নে, এখানে বিনা পয়সায় খাবার মেলে না। এই বাড়িতে থাকতে হলে আমার বলা সব কাজ করতে হবে, আর কোনোদিন আমাকে না বলে বাড়ির বাইরে পা রাখলে তাহলে তোমার পা ভেঙে দেব, বুঝেছ? ও মা, শান্ত হও মা। কেউ বাড়ি ফিরলেই তুমি আবার শুরু করে দাও। অন্তত এক গ্লাস জল দেওয়া উচিত না? শিবাই, বেবি, কোথায় ছিলে তুমি? জানো, গত রাত থেকে আমি তোমাকে কতটা মিস করেছি। কোথায় ছিলে? কি হলো নন্দিনী, কোনো কাজ ছিল? শিবাই, আমি তোমার স্ত্রী, শুধু কাজের জন্যই কি তোমাকে মিস করব? এমনি এমনি মিস করতে পারি না নাকি? আজ নন্দিনীর আচরণ শিবায়ের মাথায় ঢুকছিল না। যে মেয়ে বিয়ের 3 বছর পরেও তাকে নিজের ঘরে ঢুকতে দেয়নি, সেই আজ শিবায়ের কাঁধে মাথা রেখে তার খোঁজ খবর নিচ্ছিল। শিবাই, মনে আছে কাল আমাদের অ্যানিভার্সারি? অবশ্যই মনে আছে নন্দিনী, এই দিনটা আমি সারা বছর অপেক্ষা করি, কিভাবে ভুলবো। আর কাল তোমার জন্য একটা সারপ্রাইজও প্ল্যান করেছি। তুমি কত মিষ্টি শিবাই। ঠিক আছে, যদি আমি আমাদের অ্যানিভার্সারিতে একটা গিফট চাই, তুমি দেবে? গিফট নন্দিনী, তুমি যদি আমার জীবনও চাও তাও দিয়ে দেব। আরে মজনুর বংশধর, জীবন দিতে হবে না, আমার মেয়ের চাওয়া গিফটটাই দে। মম, তুমি আমাদের মধ্যে কথা বলছো কেন? 1 মিনিট বেবি। এটা বলেই নন্দিনী কাগজগুলো শিবায়ের সামনে রাখল এবং সাইন করতে বলল। এগুলো সাইন করতে হবে। এগুলো কি পেপারস নন্দিনী? বেবি, কাল আমাদের অ্যানিভার্সারি তো, তাই একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। এগুলো শুধু সেই ফর্ম্যালিটির পেপারস। কিন্তু নন্দিনী, কোন হোটেল এমন কাগজে সাইন করায়? তুমি আমাকে বিশ্বাস করো না, তাই তো? ঠিক আছে, পড়ে নাও। না না, আমি সে কথা বলতে চাইনি নন্দিনী, আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি। নিশ্চয়ই তুমি পড়েই এনেছো, আমি তো শুধু জাস্ট জিজ্ঞেস করছিলাম। তাহলে সাইন করো। নন্দিনী, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, 2 মিনিটে আসছি। শিবাই? হ্যালো? হ্যাঁ, আমি ঠিক 10 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওকে। নন্দিনী, আমাকে খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে যেতে হবে, ফিরে এসে সাইন করছি। শিবাই, কিন্তু আগে সাইন তো করে যাও। দেখলে, তুই তো ওর সঙ্গে কত মিষ্টি করে কথা বললি। মম, প্লিজ চুপ করো, আর কিছু বলো না। এদিকে আমার কোম্পানি ডুবে যাচ্ছে, তার উপরই ভিখারিটা সাইনও করবে না। পরের দিন ছিল শিবায় এবং নন্দিনীর 3য় বিবাহবার্ষিকী। আনন্দে শিবায় সকালে উঠেই মহাকালের দর্শনে গেল। আরে বুড়ি, তোকে কতবার বলেছি, এখানে আমারই দাদাগিরি চলে, আমার। এখানে যেই ব্যবসা করে সবাই আমাকে প্রোটেকশন মানি দেয়। তুইও যদি এখানে ব্যবসা করতে চাস তাহলে সাপ্তাহিক প্রোটেকশন মানি দিতে হবে। কিন্তু বাবা, আমি তো কোনো ব্যবসাই করিনি, তাহলে টাকা দেব কিভাবে? আরে কতবার বলেছি তোকে, দোকানটা ভেঙে দাও। মহাকালের শহরে একটাই রাজা, মহাকাল নিজে। তোমার দাদাগিরি এখানে চলবে না। সরিয়ে পড়, না হলে বুড়িটার মতো তোকেও মেরে ফেলবো, কুকুরের মতো মরবি। কুকুরের মতো মৃত্যু তাদের জন্য যারা চণ্ডালের কাজ করে, আর যে মহাকালের ভক্ত তাকে মৃত্যু ছুঁতেও পারে না। এই চল হে।
যদি আর কোনোদিন এই বুড়িকে বিরক্ত করো আমি কসম করছি। না না ভাই 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 ভাই, আমাদের মাফ করে দিন, মাফ করে দিন। বেরিয়ে যাও। শিবাই, বাবা, আজ তুমি এলে খুব ভালো হলো। চিন্তা কেন মা, মহাদেব তোমার রক্ষা করতে আছেন। মাদার, এই লাল গোলাপগুলো দিয়ে একটা সুন্দর তোড়া বানিয়ে দাও। আজ কি বিশেষ কোনো দিন? হ্যাঁ মা, আজ আমার আর নন্দিনীর 3য় বিবাহ বার্ষিকী। কিন্তু নন্দিনী কি এটা জানে? আমি জানি আর সে জানে একই কথা মা, অ্যানিভার্সারি দুজনেরই। প্রেম যদি একতরফা হয় তা বেশি দিন টেকে না বাবা। মা, একতরফা প্রেম পুরো আলাদা জিনিস। তুমি যদি অন্য কারো জগতে শুধু সামান্য অংশও হও, সেই মানুষটাই তোমার পুরো দুনিয়া হয়ে যায়। যদি মহাদেব চান, নন্দিনী তোমাকে ঠিক তোমার মতো করেই ভালোবাসবে। আচ্ছা, এখন তোমাদের দুজনের জন্য একটা সুন্দর তোড়া বানিয়ে দিই। কিছুক্ষণ পর তোড়া তৈরি হলো, আর তা দেখে শিবায়ের মুখে একটা হাসি ফুটে উঠল। ওহ ওয়াও, এখন ওকে আমাকে ভালোবাসতেই হবে মা। এই নাও মা। না না বাবা, আজ তুমি আমার জন্য যা করেছো তারপরে আমি টাকা নেব না। মা, তুমি আজ টাকা না নিলে আমি আর কখনো তোমার কাছ থেকে ফুল কিনবো না। শিবায়ের এই মিষ্টি হুমকিতে ওল্ড ওমেনের আর কিছু বলার ছিল না। তিনি হাসলেন এবং টাকা নিলেন। শিবাই তোড়া নিয়ে রাগ করে থাকা নন্দিনীকে মানাতে চলে গেল এবং তাকে শুভ অ্যানিভার্সারি জানালো। হ্যালো, হ্যাঁ, আমার লোন স্যাংশন। কি? আমার লোন স্যাংশন হয়নি? তুমি জানো কার সঙ্গে কথা বলছো? মুকেশ বাজাজের নাতনি। আমার এখনই ফান্ড দরকার। হ্যালো। এই সময়ে নন্দিনীর কোম্পানি গুরুতর ক্ষতিতে ছিল। কোম্পানিকে বাঁচানোর জন্য নন্দিনী ঠিক করেছিল পরের দিন রিইউনিয়ন পার্টিতে যাবে এবং তার বন্ধু দেবের কাছে আর্থিক সাহায্য চাইবে। নন্দিনী ডার্লিং, তুমি চাইলে কয়েক মিনিটের মধ্যেই কোটি টাকা কামিয়ে তোমার ডুবে যাওয়া কোম্পানিকে বাঁচাতে পারো। মানে আমি বুঝতে পারছি না কিভাবে। তুমি যদি কিছুক্ষণ আমার হয়ে যাও তাহলে আমি তোমাকে ইউঁ করেই 2 কোটি টাকা দিয়ে দিতে পারি। আর যদি আরও টাকা চাও তাহলে কি দেব, প্লিজ বলো আমাকে কি করতে হবে? তুমি কি 2 কোটির থেকেও বেশি দিতে পারবে? 2 কোটি ভুলে যাও, 10 কোটি দিতে পারি। 10 কোটি? কি বলছো দেব? প্লিজ প্লিজ বলো আমাকে কি করতে হবে? খুব বেশি কিছু না, শুধু এই রাতটা আমাকে উৎসর্গ করতে হবে। দেব এটা বলেই নন্দিনীর হাত ধরতেই দেবের নাকে পড়ল এক প্রবল ঘুষি। কিভাবে সাহস হলো এমন নোংরা কথা বলার? এটা আমার স্ত্রী, আর আমার স্ত্রী টাকার জন্য কখনো আমাকে প্রতারিত করবে না। যার উপর শিবাই এত ভরসা করছিল, সেই স্ত্রী শিবায়ের গালে এক চড় বসিয়ে দিল সবার সামনে। কিভাবে সাহস হলো তোমার? তুমি এখানে এলে কিভাবে? নন্দিনী, তুমি এইসব লোকের মাঝে কি করছো? আর তুমি হয়তো ভুলে গেছো আজ আমাদের 3য় বিবাহ বার্ষিকী। দেখো দেখো, এই তো তোমার জন্য আমি এই সুন্দর তোড়া এনেছি। তোরা? আমার পা? নিজের দাম ভুলে যেও না। তুমি শুধু একটা অকর্মা ঘর জামাই। আর অ্যানিভার্সারি, এই ফুল ছাড়া তুমি আমাকে আর কি দিয়েছে? যদি কিছু দিতে চাও আমাকে ডিভোর্স দাও, চলে যাও। আমি তোমার মতো ভিখারির সঙ্গে থাকতে চাই না। তোমার সঙ্গে থাকতে আমার দম বন্ধ হয়ে যায়। আমি যে জীবন চাই, দেব আমাকে সেই জীবন দিতে পারবে। দেব স্যার! ঠিক তখনই পুলিশ ভিতরে ঢুকল। শিবাই আসার সঙ্গে সঙ্গেই দেব পুলিশ ডাকিয়ে রেখেছিল। বলুন, কে আপনাকে বিরক্ত করছে? ইন্সপেক্টরের প্রশ্নে দেব আঙ্গুল তুলে শিবায়ের দিকে দেখান। কি ব্যাপার হে? বড় লোকের পার্টিতে এসে নাটক করতে খুব শখ তোমার? নিয়ে চলো, থানায় তোমাকে এমন পার্টি দেব যে সারা জীবন মনে রাখবে। ইন্সপেক্টর, একটা কথা মনে রেখো,
ওকে এমন স্বাগত দিও যে কাল ও সবাইয়ের সামনে মাটিতে নাক ঘষে আমার কাছে প্রাণ ভিক্ষা চায়। এই ব্যাপারটা আমার ওপর ছেড়ে দিন, আপনি শুধু ম্যাডামের সঙ্গে পার্টি উপভোগ করুন। আর হ্যাঁ, আমাকে ভুলবেন না। ওকে, ফাইন। শিবাইকে থানায় নিয়ে গিয়ে একটা চেয়ারে বসানো হলো। বসতেই সে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করলো। সিগারেট ধরানোর আগেই একটা হাত লাইটারটা ফেলে দিল। এটা কি তোমার বাপের বাড়ি যে আরামে বসে সিগারেট খাচ্ছ? কনস্টেবল, ওর সব কাপড় খুলে বরফের স্ল্যাবের উপর শুয়ে দাও, সব অধ্যত্ত ঠান্ডা হয়ে যাবে। এটা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ কয়েকটা হেলিকপ্টার থানার ওপরে ঘুরতে লাগলো, আর সেগুলো থেকে ব্ল্যাক ক্যাট কমান্ডোস নেমে এসে পুরো থানাকে ঘিরে ফেললো। তোরা কারা আর এখানে কি করতে এসেছিস? ইন্সপেক্টর, তুমি জানো না কাকে গ্রেপ্তার করেছো? এটা বলে কমান্ডো শিবায়ের কাছে গিয়ে পড়ে থাকা লাইটারটা তুলে নিল এবং শিবায়ের সিগারেটে আগুন ধরিয়ে দিল। ইন্সপেক্টরের চোখে লাইটারটা পড়তেই মাটি সরে গেল পায়ের নিচ থেকে। তার পা কাঁপতে লাগলো আর তিনি হাঁটু গেড়ে শিবায়ের সামনে হাত জোর করে বললেন, মেজর মাহেশ্বরী। ইন্সপেক্টর লাইটার দেখে কেন ভয় পেয়েছিল? কেন সে শিবাইকে মেজর মাহেশ্বরী বলছিল? শিবাই আর তার লাইটারের কি রহস্য? এত কমান্ডোজ হঠাৎ তাকে বাঁচাতে এলো কেন? যদি শিবাই এত বড় মানুষ হয় তাহলে সে গরিব ঘর জামাই হয়ে কেন থাকছিল? তার স্ত্রী নন্দিনী কি কখনো এই সত্য জানতে পারবে? এরপর কি হবে? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।